আসসালামু আলাইকুম, আমি রমিক ইসলাম নুদার বর্তমানে অধ্যয়নরত রয়েছি নটরডেম কলেজে। আজকে আমরা সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে পড়বো, যেটার নাম হচ্ছে স্থির তড়িৎ। তো এই স্থির তড়িৎ হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার। আমি ট্রাই করবো যে এটাকে অনেক তাড়াতাড়ি শেষ করার, প্লাস সবচেয়ে অ্যাডভান্স প্রবলেম যেগুলো করা যায় সেগুলো করানোরও ট্রাই করব। প্রথম যে প্লেলিস্টটা করব ফুল একেবারে থাকবে, যতগুলো হচ্ছে ক্লাস সিরিয়াল ওয়াইজ সাজানো থাকবে। তো শুরু করা যাক আমাদের এই স্থির তড়িৎ চ্যাপ্টারটা। তো ফার্স্টে লেখা হচ্ছে স্থির তড়িৎ। এটার ইংলিশ নাম হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ইংলিশ নামগুলা মনে রাখা খুবই জরুরি, কারণ আইওটি, তারপরে হচ্ছে আইইউ, ইসলামিক ইউনিভার্সিটি, এগুলোর জন্য সাধারণত এই ইংলিশগুলো আসে। এর জন্য হচ্ছে আমরা এগুলো পড়ে রাখবো। স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটির পড়া আসলে কি? এই স্থির তড়িতের পরের চ্যাপ্টারটা কিন্তু চলতড়িৎ, যেখানে আমরা কি নিয়ে আলোচনা করব? কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে। ওইটার আলাপ বাদ। এখন স্থির তড়িতের জন্য এখানে যদি আমি একটা প্লাস কিউ কুলম্বের চার্জ রাখি, কিউ প্লাস কিউ একটা চার্জ রাখি, এটার অনুযায়ী একটা নির্দিষ্ট এরকম একটা ক্ষেত্র তৈরি করবে না, যার মধ্যে থাকলে সে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। একটা ক্ষেত্র মনে করে এরকম একটা ক্ষেত্র, যার মধ্যে যদি থাকে কোনো প্লাস চার্জ বা মাইনাস চার্জ, সেটা আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো কিছুই করতে পারে। তো আমরা এখন আধান নিয়ে আলোচনা করবো, যে আধান জিনিসটা কি। এগুলো অতটা ইম্পর্টেন্ট পড়া না, জন্য আমি মোটামুটি হালকাভাবে পড়ায় দিয়ে যাচ্ছি। হালকাভাবে না, সম্পূর্ণ পড়ায় দিয়েই চলে যাচ্ছি আমি। তো আমার হচ্ছে আধান। আধানের জন্য আমরা জানি কি পদার্থের মৌলিক কণিকা কণিকা কি কি, যেগুলো হচ্ছে চার্জ আছে, ইলেকট্রন আর প্রোটন, তাই না? আমি যদি লিখি মৌলিক কণিকাগুলো, মৌলিক কণিকা, এই মৌলিক কণিকাগুলোর মধ্যে কি আছে? যেগুলো চার্জ আছে, ইলেকট্রন আর প্রোটন, তাই না? প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন। তো আমরা বলতে পারি প্রোটনের চার্জ কি? পজিটিভ, তাই না? আবার ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। তো এই প্রোটনের চার্জটা কত, কেউ জানা আছে? হ্যাঁ, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। আর ইয়ার জন্য কি? মাইনাস 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। আচ্ছা, এখন একটা পরমাণু নিরপেক্ষ হয় কেন, তাই না? এটা তো কোয়েশ্চেন থাকে, পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ হয় কেন বা নিরপেক্ষ হয় কেন। দেখ, একটা পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা কি সবসময় কি সেম থাকে না? নাম্বার অফ প্রোটন ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন। তাহলে দেখ, এদের চার্জটাও কিন্তু মানটা সমান, বাট একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তো এই চার্জ দুইটা, এই প্রোটন আর ইলেকট্রন যখন সেম থাকে, তখন কি এরা পরস্পরকে কাটাকাটি করে জিরো করে দেয়। তার মানে কি, এর জন্য কি পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে থাকে। এখন দেখ, এই নাম্বার অফ প্রোটন বা প্রোটনের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা যদি কোনো একভাবে, যদি আমার নাম্বার অফ প্রোটনের সংখ্যা যদি ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটা কি ধরনের পরমাণু উৎপন্ন হবে? পজিটিভ একটা, তাই না? পজিটিভ হচ্ছে। আবার দেখ, নাম্বার অফ প্রোটন যদি নাম্বার অফ ইলেকট্রনের চেয়ে ছোট হয়, তাহলে কি হবে? ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে? ঋণাত্মক চার্জের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কি হচ্ছে? মাইনাস বি, তাই না? আবার কি, চার্জের প্রকৃতি অনুসারে আমরা কি বলতে পারি? চার্জের প্রকৃতি অনুসারে হচ্ছে চার্জ দুই প্রকার। চার্জের আমি যেগুলো লিখতেছি এগুলো নোট কর, কিন্তু সুন্দরভাবে একেবারে ফুল নোট করতে থাক। ইনশাআল্লাহ একটা ভালো নোটই পাবে আশা করি। চার্জের প্রকৃতি অনুসারে, চার্জের প্রকৃতি অনুসারে চার্জের প্রকৃতি অনুসারে চার্জ হচ্ছে দুই প্রকার। চার্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ যেটাকে সিম্বলাইজ করা হয় প্লাস ভি দিয়ে, আর একটা হলো নেগেটিভ চার্জ যেটাকে সিম্বলাইজ করা হয় মাইনাস ভিই দ্বারা। এখন দেখি আধান, আকার বা ডাইমেনশনের ভিত্তিতে চার্জ কত প্রকার। চল দেখা যাক, জায়গা আছে?
মিশিয়ে ফেলি। আকার বা ডাইমেনশনের ভিত্তিতে তো এখন আমরা দেখব আধান বা ডাইমেনশনের ভিত্তিতে চার্জ কত প্রকার। তো ফার্স্টে আসে কি চার্জ? বিন্দু চার্জ। আমি যদি ফার্স্টে আনি সেটা হচ্ছে বিন্দু চার্জ। তো বিন্দু চার্জের জন্য কি, ধরি এখানে একটা হচ্ছে এর একটা বিন্দু, এটার মধ্যে চার্জ আছে, তার মানে তোমার প্লাস কিউ কুলম্ব চার্জ, এটাই হচ্ছে বিন্দু চার্জ। এরপরে যদি আমি আনি সেটা হচ্ছে রেখা চার্জ। তো রেখা চার্জটা এগুলো নিয়ে একটু পড়াশোনা আছে। তো রেখা চার্জটা দেখি। রেখা চার্জ, রেখা মানে কি আমরা জানি লাইন না? তো আমরা লাইন অ্যাড করে নিই। তো লাইন, রেখার মধ্যে চার্জ আছে, তার প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। যদি কোনো কিছু বলা না থাকে সেই ক্ষেত্রে আমরা প্লাস নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এখানে ধরলাম প্লাস চার্জ আছে, 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 প্লাস চার্জ আছে। এগুলো কিন্তু সবগুলো নির্দিষ্ট দূরত্বে আছে, কেউ কাছে কেউ দূরে এরকম ভাবে কিন্তু নাই। তো দেখ এইটার দৈর্ঘ্য কত, এই লাইনটার দৈর্ঘ্য এল, চার্জ হচ্ছে কিউ পরিমাণ, তাই না? এখন দেখ এখান থেকে আমরা পড়বো হলো চার্জ ঘনত্ব। এর আগে শিখে নিই আমরা হচ্ছে এমনি নর্মাল ঘনত্বটা কি। আমরা কি জানি ঘনত্ব রো ইজ ইকুয়ালস টু কি জানি, এম বাই ভি। তার মানে কি একক আয়তনে ঘনত্ব হচ্ছে এম না? এটা কি বুঝি, ধর একটা বস্তু, এটা হচ্ছে এম ভরের একটা বস্তু, আয়তন হচ্ছে ভি। যদি এটা ঘনত্ব নির্ণয় করতে বলে তোরা কি লিখিস এখন? ডিরেক্ট রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। তার মানে অর্থাৎ কি, ভি আয়তনের ভর এম, তাহলে একক আয়তনের ভর হচ্ছে এম বাই ভি। এটাকে কি দ্বারা সিম্বলাইজ করিস? রো দ্বারা। তাহলে আমরাও যদি এটারও যদি চার্জ ঘনত্ব বের করতে বলে তাহলে আমি কি বের করতে পারি, এটা কি ঘনত্ব হতে পারে ভাব। এটা যদি ভর ঘনত্ব হয় মানে এটা ভর নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে এটা কি নিয়ে আলোচনা হতে পারে? চার্জ নিয়ে। হ্যাঁ, চার্জ নিয়ে ঘনত্ব হচ্ছে আলোচনা হচ্ছে। তো দেখি এই আলোচনার ক্ষেত্রে এটা কি আমি বলতে পারি যে এল দৈর্ঘ্যের চার্জ কিউ, তাহলে একক দৈর্ঘ্যের চার্জ কিউ বাই এল হবে না? তখন কি আমি পেয়ে যাচ্ছি চার্জ ঘনত্ব। তো এখান থেকে কি লিখতে পারি, এল দৈর্ঘ্যের চার্জ কিউ। আমি এখানে ডিরেক্ট লিখতেছি, এটা তোরা যদি এখন হয়তো মনে থাকবে, বাট পরে যখন নোটটা রিভিশন দিতে যাবে কিন্তু তখন কিন্তু মনে থাকবে না। এই জন্য তোরা লিখে নে যে এল দৈর্ঘ্যের চার্জ কিউ। তাহলে একক দৈর্ঘ্যের চার্জ কি হবে? কিউ বাই এল। কিউ বাই এল এটাকে আমরা কি দ্বারা সিম্বলাইজ করব? ল্যামডা দ্বারা। এটাকে ল্যামডা দ্বারা সিম্বলাইজ করা হয়। এই জিনিসটা ভালোভাবে ইয়া করে রাখ। এরপরে আমরা শিখবো হচ্ছে ক্ষেত্র চার্জ। তো ক্ষেত্র চার্জের ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্র চার্জ, তো আমরা এখানে প্রথমে একটা ক্ষেত্র বিবেচনা করে নিই, তাই না? তো ক্ষেত্র কেমন, ক্ষেত্র তো আচ্ছা, তো আমরা এখানে একটা ক্ষেত্র বিবেচনা করি যে ক্ষেত্রের মধ্যে প্লাস চার্জ আছে, অনেকগুলো প্লাস চার্জ, 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 প্লাস চার্জ। আচ্ছা, এই প্লাস চার্জগুলোর জন্য আমি কি লিখতে পারি? এগুলো হচ্ছে কিউ। আচ্ছা, আমি যেমন হয়তো ছোট হাতের কিউ দিচ্ছি, ছোট হাতের কিউ দিলেও হবে, বড় হাতের কিউ দেওয়াটাই বেশি মানানসই। তো এই কিউ একটা চার্জ আছে এই ক্ষেত্রের মধ্যে। আচ্ছা, এই ক্ষেত্রের একটা ক্ষেত্রফল আছে না? এই ক্ষেত্রফলটা ধরলাম এ, তাই না? তাহলে এখন আমাকে যদি বলে যে ক্ষেত্র চার্জটা কত ভাই, ক্ষেত্র চার্জ কত, এখন ভাব আগের বার কি করলাম আমরা, এল দৈর্ঘ্যের চার্জ বের করলাম না? এল দৈর্ঘ্যের চার্জ বের করছি। তো এবার আমরা কি করব, এ দৈর্ঘ্যের চার্জ। তার মানে এ দৈর্ঘ্যের চার্জ যদি হচ্ছে হয় আমার, এ দৈর্ঘ্যের চার্জ হচ্ছে আমার কিউ, একক দৈর্ঘ্যের চার্জ হচ্ছে কি কিউ বাই এ। এটাকে আমরা কি দ্বারা সিম্বলাইজ করব? সিগমা দ্বারা। ওকে, এটাকে আমরা সিগমা দ্বারা হচ্ছে সিম্বলাইজ করব। তো আমরা জানি সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ। তো আমরা শিখলাম হচ্ছে ক্ষেত্র চার্জ। সেই ক্ষেত্র চার্জের ক্ষেত্রে কি হয়, একটা ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্রে অনেকগুলো চার্জ থাকে। অনেকগুলো চার্জ থাকে সেটা তো বলা যায় না, চার্জ থাকে। সেই একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে সেটা যেভাবে হিসাব করা হয় সেটাই হলো ক্ষেত্র চার্জ। এটাকে সিম্বলাইজ করা হয় হলো সিগমা দ্বারা। তো আমরা এবার
চলে যাব হচ্ছে রেখা চার্জে। ও আচ্ছা, ক্ষেত্র চার্জের আগে আরেকটা জিনিস দেখাই দিই। ধর আমরা কি শিখলাম, সিগমা সমান সমান কি লিখতে পারি, ক্ষেত্র চার্জ। ক্ষেত্র মানে কি, কি পরিমাণ চার্জ থাকবে এতে, তাই না? এর মানটা কেমন হতে পারে, তাই না? এখন দেখ, একটাই আমি শুধু শিখাই, যে একটা গোলক ধরে, আমরা কি জানি পৃষ্ঠে আছে, গোলকের পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠে যে প্লাস 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 এরকম চার্জ আছে, এবং প্লাস প্লাস চার্জ আছে, বুঝছিস? এখন কি গোলকের ক্ষেত্রফলের জন্য আমরা কি বলতে পারি, গোলকের জন্য কেউ জানা আছে 4πr² না? হ্যাঁ, তো এ সমান সমান এটার জন্য কিন্তু 4πr² হবে। ওকে, তো 4πr²। তো এবার আমরা চলে যাব হচ্ছে অন্য একটা চার্জে, দেখি কি চার্জ আসে। এখন আমরা পড়বো হচ্ছে আয়ত চার্জ। তো আমরা ফার্স্টে পড়বো হচ্ছে আয়ত আয়ত চার্জ নিয়ে। আয়ত চার্জ কি? আয়ত চার্জ হচ্ছে একটা ত্রিমাত্রিক চার্জ। তো এই ত্রিমাত্রিক চার্জের কি, ত্রিমাত্রিক চার্জের ক্ষেত্রে আমরা কি নিয়ে হিসাব করব? তোর হচ্ছে একমাত্রিক চার্জের জন্য রেখা নিয়ে হিসাব করলাম, দ্বিমাত্রিক চার্জের জন্য ক্ষেত্রফল নিয়ে আলোচনা করলাম, আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে কি আয়তন চলে আসবে। তার মানে কি এখন ঘনত্বর ব্যাপারটা চলে আসতেছে একেবারে। তো আয়ত চার্জের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটা এরকম ধর, এটা হচ্ছে ত্রিমাত্রিক, ধরে রাখ, এটাকে ধরে রাখ ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক, এটাতে চার্জ আছে, চার্জ আছে, ত্রিমাত্রিক ত্রিমাত্রিক। এখানে কি পরিমাণ চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে। ওকে, এটাকে ধরে নে কিউ পরিমাণ চার্জ আছে। এটা আয়তন কত, এটা আয়তন হচ্ছে ভি। তাহলে এখন তোরা নিজেই পারবি একক আয়তনে কি চার্জ। তো একক আয়তনে চার্জ সমান সমান কি, এখন আমি আর লিখলাম না। তো ভি আয়তনের জন্য কি চার্জ কিউ, তাহলে একক আয়তনের জন্য কিউ বাই ভি। এটা কি হচ্ছে রো দ্বারা সিম্বলাইজ করা হয়। এটাকে ত্রিমাত্রিক চার্জও বলে, বা ভলিউম, ইংলিশ নাম হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। সবাই ইংলিশটা লিখে নিই, ভলিউম চার্জ ডেনসিটি। এটা হচ্ছে লাইন চার্জ ডেনসিটি, এটা হচ্ছে পয়েন্ট চার্জ ডেনসিটি। আচ্ছা, এবার আমরা চলে যাব স্থির তড়িতের প্রথম সূত্রে। স্থির তড়িতের প্রথম সূত্রে চলে যাচ্ছি আমরা একেবারে ডিরেক্ট, এরপরে কিছু নাই, এর জন্য আমরা এখন স্থির তড়িতের প্রথম সূত্রে চলে যাচ্ছি। তো আমরা লিখি স্থির তড়িতের প্রথম সূত্র। তো আমরা শিখবো হচ্ছে স্থির তড়িতের প্রথম সূত্র। স্থির তড়িতের প্রথম সূত্রটি কি বলে? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, আর হচ্ছে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তো এটা আমরা লিখে ফেলি। ওকে, সবাই তুলি। সমধর্মী চার্জ পরস্পরকে, সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। ওকে, তো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, এবং কি বিপরীতধর্মী চার্জ, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে, সমধর্মী চার্জ বিপরীতধর্মী চার্জ পরস্পর কি করবে, আকর্ষণ করবে। আচ্ছা, সেটা তো আমরা সবাই জানি, তাই না? এটা একটা নরমাল সূত্র, এটা এমনিতে মনে হয়, এখন মনে হয় সবাই মনে হয় যে এটা এখন এমনিতে দিছে, বাট না, এটা ওই সময় যে আবিষ্কার করাটা যে কতটা কঠিন ছিল সেটা মানুষ বোঝে এখন। এখন দেখ, সমধর্মী চার্জের ক্ষেত্রে সমধর্মী চার্জ কি প্লাস প্লাস, তাই না? সমধর্মী চার্জ কি মাইনাস মাইনাস, তাই না? এখন দেখ, এই চার্জটা সমধর্মী চার্জ কি বলতে উনি, যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, তাই না? এখন দেখ, এই চার্জের জন্য এই একটা এই পাশে ধাক্কা খাবে, অবশ্যই বিকর্ষণ যেহেতু করতেছে ওই পাশে একটা ধাক্কা খাবে না? হ্যাঁ, তো এই পাশে যদি ধাক্কা খায় তাহলে এই পাশে একটা বল, এক বল পাচ্ছে, তাই না? এখন দেখ, এই চার্জটাও তো আবার একে ধাক্কা দিবে, তাই না? তো এই চার্জের জন্য কি এই পাশে একটা এফ বল যাবে, তাই না? তাহলে এই চার্জটার জন্য এফ বলে এই পাশে একটা ধাক্কা দিচ্ছে। আবার দেখ, মাইনাস চার্জের জন্য কি একই, এই পাশে এফ চার্জে বলে ধাক্কা দিচ্ছে, এটা আবার একে এফ বলে ধাক্কা দিচ্ছে। আবার দেখি এখানে যদি আমরা দুইটা বিপরীতধর্মী চার্জ নিয়ে আসি, একটা প্লাস একটা হচ্ছে মাইনাস, আবার এই পাশে একটা মাইনাস নিয়ে আসলাম, এই পাশে একটা প্লাস নিয়ে আসলাম, তো সেই ক্ষেত্রে কি হয়, এই প্লাসটা কি মাইনাসকে আকর্ষণ করবে, তার মানে এফ বলে এই মাইনাসটা প্লাসকে আকর্ষণ করতেছে। একই ভাবে এই প্লাসটা কি মাইনাসকে আবার ওর দিকে আকর্ষণ করবে।
তো এইদিকে কাছে আসবে, তার মানে কি এই দুটো চার্জ পরস্পরের কাছে আসতে চাইবে। আবার একইভাবে এই মাইনাস চার্জটা কি ওই প্লাস চার্জটাকে কাছে টানবে, তাই না? তাহলে এই যে মাইনাস চার্জটা এফ চার্জকে, না সরি, প্লাস চার্জটা মাইনাস চার্জকে ওর কাছের দিকে একটা বল দিচ্ছে। একইভাবে এই প্লাস মাইনাস চার্জটা এই প্লাস চার্জটাকে ওর কাছের দিকে আসার জন্য একটা বল দিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কি কুলম্ব স্থিতিতত্ত্বের প্রথম সূত্র, বুঝছি? এবার আমরা হচ্ছে আমাদের প্রথম সূত্র শেষ, এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে চার্জের কোয়ান্টালাইজেশন। তো চার্জের কোয়ান্টালাইজেশনটা কি, আমি যদি লিখি চার্জের কোয়ান্টা কোয়ান আচ্ছা, চার্জের কোয়ান্টালাইজেশন এটা মানে কি, যে প্রকৃতিতে বিদ্যমান অস্তিত্বশীল ক্ষুদ্রতম চার্জ একটি ইলেকট্রনের চার্জের সমপরিমাণ চার্জ। তো আমি এটা কি বলতে পারি, পরিবেশে সবচেয়ে ক্ষুদ্রতম যে চার্জটা আছে সেই চার্জটা কি, ওই ইলেকট্রনের চার্জটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ, বুঝছি? তার মানে আমরা কি লিখি, যদি লিখি পরিবেশে অস্তিত্বশীল সবচেয়ে পরিবেশে অস্তিত্বশীল সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ একটি ইলেকট্রনের সমপরিমাণ চার্জ। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে পরিবেশে সর্বনিম্ন যে চার্জটা আছে সেটাই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, অর্থাৎ কি প্লাস মাইনাস মাইনাস 1.6 ইনটু 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ। এখন দেখ চার্জ তো ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, তার মানে কি ধনাত্মক সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ কোনটা, প্লাস 1.6 ইনটু 10⁻19 কুলম্ব। এর জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে থাকি। তো এবার দেখ একটা চার্জ এর গুণিতক কেমন হওয়া উচিত, চার্জ কি যে কোনো হইতে পারে? তোর ধর হচ্ছে 3.5 ইনটু 10⁻19 কুলম, 4.5 ইনটু 10⁻20 কুলম, এগুলো কি চার্জ হইতে পারে? না, কিন্তু হইতে পারে না। তো একটা কথা লিখে রাখ, কোন চার্জিত বস্তুর, লিখি কোন চার্জিত বস্তুর চার্জটা ইলেকট্রনের চার্জের গুণিতকের সমান হবে। এই কথাটা রেড লাইন দিয়ে লিখে নিচ্ছি, রেড কালার দিয়ে লিখবি বা যে কোনো কালারফুল পেন দিয়ে লিখবি, যেন তুই বুঝতে পারিস যে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। তো এখন দেখ আমি তো লিখছি রেড কালার দিয়ে, তোরাও ট্রাই করবি রেড কালার দিয়ে বা অন্য কালার দিয়ে যাই পারিস লেখা, কারণ কি আমি ইম্পর্টেন্ট লেখাগুলোই ভালোভাবে দাগায় দিচ্ছি। তো এখন দেখ একটা কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের গুণিতক মানেটা কি। এখন দেখ ধর ইলেকট্রন হচ্ছে 5, ওর চার্জ হচ্ছে 5 কুলম, তার মানে কি এর গুণিতকগুলো কি, 5 এর গুণিতক কি কি হইতে পারবে, 10 15 20 25, এগুলাই হইতে পারবে না? তো গুণিতকগুলো কি এগুলাই হইতে পারবে। তো এখন যদি কেউ এসে বলে যে গুণিতকটা কেমন, এখন আমি তো 1.5 দ্বারা গুণ করলো তো ওটাও তো আমার একটা গুণিতক। না ভাই, কোনো দশমিক সংখ্যা কিচ্ছু হবে না, মূল অমূল্য কিচ্ছু হবে না, জাস্ট কি হবে একটা পূর্ণ সংখ্যার গুণফল। তো পূর্ণ সংখ্যাটা কি, তার মানে কি এন ই হবে, তাই না? নাম্বার অফ ইলেকট্রন ইনটু চার্জ। এখানে এনটা কি, এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এনটা কি পূর্ণ সংখ্যা। আচ্ছা এখন আমি কিছু দেই, এখন দেখ 3 ইলেকট্রন, 4 ইলেকট্রন, 4.5 ইলেকট্রন, 6.9 ইলেকট্রন। এখন বল কোনগুলো চার্জ হওয়া পসিবল। প্রথম একটা পূর্ণ সংখ্যার গুণিতক ইলেকট্রনের চার্জ কত, আমি কিন্তু এটাকে ছোট আকারে লিখতেছি, এই ইলেকট্রনের চার্জটা এই যেরকম থাকবে। দেখ এটা কি হওয়া পসিবল, হ্যাঁ পূর্ণ সংখ্যার গুণিতক, হ্যাঁ পসিবল। এটা পসিবল, এটা কি পসিবল? না, পসিবল না, কিন্তু কারণ কি এখানে কি হচ্ছে দশমিক সংখ্যা ঢুকে গেছে, দেখুন আর পসিবল না।
এরপর একটা কি 6.9, এটাও কি আমার দশমিক সংখ্যা, তাহলে এটাও পসিবল না। তাহলে বলতো এটা কি পসিবল? এখানে দিই, এটা কি পসিবল? বল 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 বল, যারা যারা জানি বল, এটা কি পসিবল? ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইলেকট্রন, এটা কিন্তু চার্জ ইনটু 1.6 ইনটু 10^19 ধরে নিতে পারিস। এখন দেখ এই ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দরতম ইকুয়েশন। এই ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 এর মান হচ্ছে 0। 0 ইনটু ইলেকট্রনের চার্জ, তাহলে কত হচ্ছে 0। তার মানে কি এই চার্জের কোনো মানই নেই, 0। তার মানে এটা কি একটা নিরপেক্ষ চার্জ, তো মনে থাকবে। তো এবার আমরা চার্জের কোয়ান্টালাইজেশনের গ্রাফ দেখব। ওকে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে নরোডেম কলেজের কুইজের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। আমরা করব হলো চার্জের কোয়ান্টালাইজেশন, কোয়ান্টালাইজেশন গ্রাফ। চার্জের কোয়ান্টালাইজেশনের হচ্ছে আমরা এবার গ্রাফ শিখব। তো এই বরাবর আমি চার্জ নিচ্ছি কিউ পরিমাণ, এই পাশ বরাবর হচ্ছে টি নিচ্ছি। এখন এই দিক বরাবর গুণিতক নিলাম ইনটু 10^19 কুলম্ব। ওকে, এখানে রাখলাম হলো 1.6, এখানে রাখলাম 3.2, এখানে রাখলাম হলো 4.8, এখানে রাখবো হলো 6.4, হ্যাঁ 6.4, ঠিক আছে 6.4। ওকে, আর এই বরাবর আমরা হচ্ছে রাখবো হচ্ছে টি। হ্যাঁ ঠিক আছে। এখন দেখ তোর রেখার ঢালটা কেমন হওয়া উচিত, বা হচ্ছে যদি আমি গ্রাফটা কেমন হওয়া উচিত, এইরকম হবে গ্রাফটা, না এইরকম হবে, না এইরকম হবে, না এইরকম স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন এরকম হবে, কি মনে হয়? আসলে এইসব কিন্তু কিচ্ছুই হবে না, এটা একটা ব্যতিক্রম ধর্মী গ্রাফ। এই গ্রাফের জন্য কি একটু তোরা নিজেরাই ভাবতো কি হইতে পারে। দেখ তোর চার্জ না, এটা চার্জ হচ্ছে 1.6 ইনটু 10^19 কুলম্ব, 3.2 ইনটু 10^19 কুলম্ব। এগুলো একটু লক্ষ্য করে দেখ, এগুলো কিন্তু সবগুলো ইলেকট্রনের চার্জের গুণিতক, তাই না? যেহেতু ইলেকট্রনের চার্জের গুণিতক, তার মানে কি এই 1.6 এর মাঝেও তো কিছু আছে, 1.7, 1.8, 1.9, 1.2, এগুলো তো আছে, তাই না? তো সেগুলো কি আমার মান হইতে পারে? পারে কি? আমি কি একটু আগে শিখাইলাম ওগুলো চার্জের তো অস্তিত্বই নেই, এগুলো তো হইতেই পারে না। তো সেই ক্ষেত্রে কি হবে? আমি ধরলাম প্রথমের জন্য গেলাম, তো প্রথমের জন্য যদি যাই, তো মনে করি এই জায়গায় 0 আসছে, প্রথমে গেলাম 0 কুলম্ব। তারপর এখন দেখ তুই কি এটাকে এইভাবে তুলবি, না একেবারে তুলবি? কি রকম গ্রাফটা হতে পারে দেখ তো। এই জায়গা বরাবর কোনো ইয়াই থাকবে না, যদি 1 এর জন্য যাই তখন এই বরাবর যাবে, বুঝি? কারণ আমার এই জায়গার তো অস্তিত্ব নাই, তাই না? এগুলো চার্জ তো হইতেই পারে না, এর জন্য আমার কি ডিরেক্ট একেবারে এইটা হবে, তাই না? আমি এই রাস্তাটাকে না দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। একেবারে ডিরেক্ট এই জায়গায় আসছে, এরপরে বার যদি আসে তাহলে কি হবে, ডিরেক্ট 3.2 এ আসছে, এরপরে কি ডিরেক্ট 4.8 এ আসছে, এরপরে ডিরেক্ট কোথায় 6.4 এ আসছে, তাই কি না? তাহলে আমি যদি এগুলোকে, কিন্তু এই জায়গায় কি কোনো অস্তিত্ব আছে এই যে এইটুকু চার্জ জায়গার মধ্যে? তো এই জন্য কি এই জায়গায় আমরা লম্বা দাগ, এই যে লম্বা দাগ, লম্বা দাগ, এই তো দাগ, এটাই হচ্ছে আমার চার্জের কোয়ান্টালাইজেশনের গ্রাফ। আচ্ছা, তো আমাদের চার্জের কোয়ান্টালাইজেশন ফুললি শেষ। এবার আমরা পড়ব আধানের সংরক্ষণশীলতা। তো এটাকে বলা হচ্ছে আধানের সংরক্ষণশীলতা। এটা ইংলিশে বলা হলো কনভার্সন অফ চার্জ। তো আমি ইংলিশটার টার্মটাও লিখে দিই, কনভার্সন অফ চার্জ, কনভার্সন অফ চার্জ। তো আমরা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি পড়ছি না? শক্তির সংরক্ষণশীলতার নীতিতে সবাই পড়ছি, কাজ ক্ষমতা শক্তিতে, এর আগেও শিখছি 9-10-এ। তো সেখানে কি বলছিল, শক্তির কি সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই নেই, শক্তি কি এক বস্তু থেকে আরেক বস্তুতে স্থানান্তরিত হয়। তো সেই রকমই আধানেরও কিন্তু সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই নেই। কি আধান বা চার্জের কোনো ধ্বংস বা উৎপত্তি কোনো কিছুই নেই, সেটা কি এক বস্তু থেকে আরেক বস্তুতে স্থানান্তরিত হয়, বুঝছি? এটা হচ্ছে আমার আধানের সংরক্ষণশীলতা। এটা যদি আমি লিখে দিই তো কি হয়, আধানের আধানের সৃষ্টি
বা ধ্বংস, আধানের সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই নেই। আধানের সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই নেই। আধান শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। তো আমি কি লিখলাম? আধানের সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই নেই। আধান শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হইতে পারে। এখন দেখ, আমি যদি একটা আইসোলেটেড সিস্টেমের কথা বলি, সেই আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কি হয়? আইসোলেটেড সিস্টেমগুলো যদি পরস্পরে আধান বিনিময়ও করে, তাহলে ওই তবুও কি আইসোলেট দুইটা সিস্টেমের কি চার্জ পরস্পর সমান থাকবে। ওকে, তো এটা আমরা মনে রাখি যে এটা লাল দাগ দিয়ে রাখতেছি, কারণ এটা দিয়ে ম্যাথ হবে। কোনো আইসোলেটেড সিস্টেমের চার্জগুলো মধ্যে পারস্পরিক আদান প্রদান আইসোলেটেড সিস্টেম দুটির চার্জ সমান থাকবে। দুটির চার্জ সমান থাকবে। এখন দেখ, বলছে কোনো আইসোলেটেড সিস্টেমের চার্জগুলোর পারস্পরিক আদান প্রদান, চার্জগুলোর মধ্যে পারস্পরিক আদান প্রদান হলেও আইসোলেটেড সিস্টেম দুটির চার্জ পরস্পর সমান থাকবে। তো এখন দেখি আইসোলেটেড সিস্টেম, ধর এই যে এটা একটা আইসোলেটেড সিস্টেম, ধর এখানে হচ্ছে এটা একটা আইসোলেটেড সিস্টেম, এখানে চার্জ আছে কি Q1 Q2 Q3, তাই না? এবার ধরলাম প্লাস, এখানে হচ্ছে -Q1 চার্জ, এখানে +Q2 ড্যাশ চার্জ, এখানে -Q3 ড্যাশ চার্জ। তো আমি কি বলছি, এগুলা যদি পরস্পরের মধ্যে আদান প্রদানও ঘটায়, আমি যদি আদান প্রদানের সাইনটা দিই, একটা এই পাশে একটা এই পাশে, অর্থাৎ আদান প্রদানেরও যদি সাইন, আদান প্রদানও যদি ঘটায়, তো সেই ক্ষেত্রে কি হবে, এই দুইটা হচ্ছে আইসোলেটেড সিস্টেমে এই দুইটার চার্জ পরস্পর কি সমান থাকবে। তো আমি কি বলতে পারি, এই +Q1, এই যে Q1 এর +Q1 এর লেখা তো একই না, -Q2 +Q3 সমান সমান এইটার চার্জ না, -Q1 ড্যাশ +Q2 ড্যাশ -Q3 ড্যাশ, তাই না? বলা যায় না? বুঝতে পারছি? এটাই কিন্তু, এটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতার, এটা কিন্তু প্রায় একটা সূত্রের মতোই বলা চলে। এখন আমরা এইটার মধ্যে একটা শুধুমাত্র ম্যাথ সলভ করব। তো ধরি এইটা একটা আইসোলেটেড সিস্টেম, ধরে নে, লেখ সবাই তোর ম্যাথটা। এটা একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম দুইটা, ওকে। এটার চার্জ আছে হচ্ছে +5 মাইক্রোকুলম, এটা আছে হচ্ছে 7 মাইক্রোকুলম, এটা আছে হচ্ছে -13 মাইক্রোকুলম, ওকে। এটাতে আছে হচ্ছে -2 মাইক্রোকুলম, -90 মাইক্রোকুলম, আর একটা হচ্ছে +85 মাইক্রোকুলম, ওকে। তো দেখ, আমরা একটু কি শিখলাম, যে এই দুটো হচ্ছে কি সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, আমি তিনটেই দিয়ে রাখছি। আচ্ছা, ধর এটা নাই, এখানে আছে একটা, আরেকটা আছে, আরেকটা চার্জ আছে হচ্ছে কিউ, ওকে। এখন দেখ, এই দুইটা আইসোলেটেড সিস্টেম, ওকে, পরস্পরের আদান প্রদান ঘটতেছে, চার্জে আদান প্রদান ঘটতেছে। তো এই অনুযায়ী আমরা কি বলছিলাম, যে এই দুইটা চার্জ পরস্পর সমান থাকবে, এই দুইটার চার্জ, তাই না? সেই চার্জ দুইটা যদি সমান থাকে, তাহলে আমরা কি দেখতে পারি, দেখ তো, এইটা সমান সমান এইটা দেখতে পারি না, ফুলটুকু কি দেখতে পারি, এটা কিন্তু একটা ম্যাথ। তো 5 মাইক্রোকুলম +7 মাইক্রোকুলম -13 মাইক্রোকুলম ইকুয়ালস টু কি লিখতে পারি, এখানে কিউ চার্জ আছে -90 মাইক্রোকুলম +85 মাইক্রোকুলম, তাই না? দেখ, 5 7 12, 12 থেকে 13 বিয়োগ করলে -1, তাহলে -1 মাইক্রোকুলম সমান সমান কি লিখতে পারি, কিউ -90 +85, তাই না? কিউ -90 +85 এ কত হয়, -5, তাহলে কিউ -5 মাইক্রোকুলম। তাহলে এটা যদি এই পাশে চলে আসে, তাহলে কিউ সমান সমান কি +4 মাইক্রোকুলম। তো
তো কিউ সমান সমান হচ্ছে +4 মাইক্রোকুলম, তাই না? তো কিউ সমান সমান হচ্ছে, কিউ সমান সমান কি আসছে, +4 মাইক্রোকুলম। তো এটা আমাদের শেষ। তো আমরা আরেকটা ক্ষয়ের জন্য একটা অ্যান্সার শিখবো, যেটা কিনা আমাদের হচ্ছে এই শক্তি সংরক্ষণশীলতা থেকে আসে। তো আমরা শিখবো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের বন্ধন গঠনে আধানের সংরক্ষণশীলতা ব্যাখ্যা করো। কোশ্চেনটা হলো পটাশিয়াম ক্লোরাইডের বন্ধন গঠনে আধানের সংরক্ষণশীলতা কি করব, ব্যাখ্যা করো। এটা কত নম্বর কোশ্চেনে আসতে পারে? 2 নম্বর কোশ্চেনে আসতে পারে মানে আসতেই পারে। দেখ, পটাশিয়াম ক্লোরাইডের বন্ধন গঠনে আধানের সংরক্ষণশীলতা ব্যাখ্যা করো। এখন কি কেমিস্ট্রি আমরা ফিজিক্সে ঢোকা ফেলতেছি, তাই না? এখন দেখ, এই পটাশিয়াম ক্লোরাইড বন্ধন তো গঠন করবে, তাই না? এর আগে কি হবে অ্যাকচুয়ালি, পটাশিয়াম প্লাস হবে আর একজন হবে কি, ক্লোরিন মাইনাস, তাই না? তো পটাশিয়াম যদি আমি 8 করি, তাহলে কি পটাশিয়ামের ইলেকট্রন কত হচ্ছে, ইলেকট্রন সংখ্যা কত, 19টা, তাই না? তো এখানে কি হবে, 2 8 10, এখানে 2, এখানে মোট থাকবে হলো 2টা, এখানে 1 2 3 4 5 6 7 8 10, 1 2 3 4 5 6 7 8 2 4 6 8, আর এই যে একটা অতিরিক্ত একটা থাকবে, তাই না? এটা কিন্তু ও ত্যাগ করবে, তাই না? আর ক্লোরিনের ইয়া কত, 17, তাই না? 1 2 আর একটা হচ্ছে 3, তাহলে এখানে 2টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16 আর একটা হলো 17। এখন দেখ, এইটা তো কি, সোডিয়াম কি করবে, পটাশিয়াম ট্রাই করবে কি, ইলেকট্রনটা ত্যাগ করে স্থিতিশীল হওয়ার না, তাই না? এখন দেখ, এই যৌগ অবস্থায় এদের কি চার্জ আছে কোনো, এদের কি, যদি আমি বলি যে এদের চার্জ যদি হয়, এটা চার্জ যদি হয় হচ্ছে কিউ, তাই না? তাহলে এদের এই সময় এদের চার্জ কত ছিল, 0 কুলম না, বুঝা যায়, 0 কুলম, কারণ এরা হচ্ছে নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। এখন দেখ, বাট এ যখন এই চার্জটা একে মনে করে ফেলাই দিল, এই চার্জ ও তো চাইবেই যে এটা কেউ না কেউ নিয়ে যাক ওই চার্জটা, তাই না? পটাশিয়াম কি চাবে, এই চার্জটা কেউ নিয়ে যাক বা ফেলাই দিক। এই পটাশিয়ামটা যখন এই চার্জটাকে দিয়ে দিবে, তখন কি সে ধনাত্মক চার্জ নিল না, একটা ইলেকট্রন চার্জ ফেলাই দিল, তার মানে কি হচ্ছে, প্রোটনের চার্জ বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রোটনের চার্জ বেড়ে গেলে কি, একটা প্রোটনের জন্য চার্জ কত, 1.6 × 10⁻19 কুলম। তাহলে কিউ হচ্ছে কি, এটার ক্ষেত্রে কিউ হচ্ছে প্লাস 1.6 × 10⁻19 কুলম, তাই না? 19 কুলম। আবার দেখ, এই এখন কি, এই ক্লোরিন কি করবে, ওর জন্য সে শক্তি স্তরটা স্থিতিশীল অবস্থায় থাকে, তো সেই ক্ষেত্রে কি সে এই ইলেকট্রনটাকে গ্রহণ করার চেষ্টা করবে না বা গ্রহণ করবেই না। তো সে গ্রহণ করলে কি ইলেকট্রনের ঘনত্ব কি বেড়ে যাচ্ছে না, একটা ইলেকট্রন যদি ঢোকে সেক্ষেত্রে কি চার্জ হয়ে যাচ্ছে -1.6 × 10⁻19 কুলম। তাহলে এটার ক্ষেত্রে কি চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম, তাই না? সর্বশেষে যখন এদের ফাইনাল হয়, এই দুটো মিলে তো একটা যৌগ গঠন করে, তাই না? তখন এই দুইটা যখন যৌগ গঠন করবে, এই দুটো যদি যোগ করি আমি, তো তাই কি হচ্ছে, চার্জটা কত হচ্ছে দেখ তো, -1.6 + × 10⁻19 কুলম প্লাস 1.6 × 10⁻19 কুলম, তাহলে কি আসতেছে, 0 আসতেছে না? তাহলে এটাই হলো আধানের সংরক্ষণশীলতা। অর্থাৎ কি, চার্জের কি, চার্জের উৎপত্তিও নাই, ধ্বংসও নেই, চার্জে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। তো এটার ক্ষেত্রে কি, এই দুইটা হচ্ছে একজন বের হয়ে একজন নিল, আর একজনের ক্ষেত্রে এই চার্জটা এ নিল, এ নিয়ে কি হয়ে গেল, 0 হয়ে গেল। 0 হওয়ার জন্য কি আমরা এই হচ্ছে অণুটা হচ্ছে, এই হচ্ছে যৌগটা গঠন হয়েছে সেটা হচ্ছে কি বিদ্যুৎ নিরপেক্ষ। তো এটা আমার হচ্ছে শেষ। তো আমরা প্রথম সূত্র অনেক ফাইনালি সুন্দরভাবে শেষ করে ফেললাম একেবারে। এবার আমরা চলে যাব হচ্ছে কুলম্বের সূত্রে, যেটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা এই কুলম্বের সূত্র থেকে, এটা হচ্ছে অন্য লেকচারে, এটা আমাদের দ্বিতীয় লেকচার, এই লেকচারে আমরা হচ্ছে শিখবো হচ্ছে কুলম্বের সূত্র নিয়ে।